হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এলায়না ক্লাসেস। আমি অনিরুদ্ধ সাধুখা, তোমাদের অঙ্কের শিক্ষক। আজ আমরা ক্লাস 5-এর 151 নম্বর পাতা থেকে অঙ্ক করা শুরু করব। দেখো 151 পাতার স্ক্রিনশট তোমরা পাশেই দেখতে পাচ্ছ, অথবা তোমরা তোমাদের পাশে বইটা খুলে রেখো, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো 151 পাতার আগে যে সমস্ত পাতায় অঙ্ক আছে সেগুলো অলরেডি আপলোড হয়ে আছে, সেগুলো তোমরা অবশ্যই দেখে নিও। দেখো 151 পাতায় এখানে কি বলেছে, কাকার সঙ্গে হিসেব করি। এখানে আমরা কি শিখবো? এখানে আমরা টাকা পয়সা, যে আগের ভিডিওতে আমরা দশমিক দেখেছি, সেই দশমিকেরই আমাদের প্রয়োগ থাকবে। কি হবে না, দেখো এখানে টাকা পয়সা যোগ বিয়োগ এইসব আমরা শিখব। দেখো টাকা পয়সা অঙ্ক করতে গেলে আমাদেরকে প্রথমেই শিখতে হবে যে 1 টাকা, এই টাকা আর পয়সা, এই যে টাকা আর পয়সা এর মধ্যে সম্পর্ক কী। টাকা আর পয়সা এর মধ্যে সম্পর্ক কী না, 1 টাকা মানে হচ্ছে 100 পয়সা। 1 টাকা মানে কত পয়সা? 100 পয়সা। এটা তোমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে। তেমনই তাহলে দেখো 1 টাকা মানে 100 পয়সা যদি হয়, তাহলে 2 টাকা সমান কত হবে? তাহলে 2 টাকা সমান হবে 200 পয়সা। 200 পয়সা মানে 100 × 2 মানে 200 পয়সা। 3 টাকা মানে কত হবে? 3 টাকা মানে হবে 3 × 100, 3 × 100 এরকমভাবেও লিখতে পারি আমরা, মানে 300 পয়সা। 300 পয়সা। দেখো এইভাবে। তাহলে 10 টাকা সমান কত হবে? 10 টাকা মানে হচ্ছে 10 × 100। দেখো তার মানে কত? 1000 পয়সা। 1000 পয়সা। এইটা আমাদেরকে মনে রাখতে হবে যে 1 টাকা সমান, এটাই হচ্ছে মেন থিওরি, 1 টাকা সমান হচ্ছে 100 পয়সা। এবার দেখো মনে করো তোমাকে বললো যে 4 টাকা 50 পয়সা। এই 4 টাকা 50 পয়সা মানে হচ্ছে কত পয়সা? তোমাকে যদি বলে কত পয়সা, তাহলে তুমি কিভাবে বার করবে? তো তুমি পয়সায় কিভাবে কনভার্ট করবে? দেখো 50 পয়সা তো 50 পয়সা আকারেই আছে, তাহলে 50 পয়সাকে নিয়ে আমাদের ভেবে এখন লাভ নেই। আমাদের কি করতে হবে? এই 4 টাকাটাকে নিয়ে ভাবতে হবে। এর মানে কি? দেখো 4 টাকা 50 পয়সা মানে 4 টাকা যোগ 50 পয়সা। এবার টাকা আর পয়সাকে এইভাবে কিন্তু যোগ করা যায় না। আমাকে কি করতে হবে? এই যে টাকাটা আছে 4 টাকাটা, এই 4 টাকাটাকে আমাকে পয়সায় নিয়ে যেতে হবে। হ্যাঁ দেখো 4 টাকাকে পয়সায় নিয়ে যেতে গেলে কি করব? 4কে আমি 100 দিয়ে গুণ করব। কত দিয়ে গুণ করব? 100 দিয়ে গুণ করব। কেন? কারণ 1 টাকা সমান 100 পয়সা, তাই। তাহলে এটা হয়ে গেল পয়সায় যোগ 50 পয়সা। তাহলে এইবার দেখো দুটোই পয়সা হয়ে গেল, এটাও পয়সা এটাও পয়সা, মানে কত হলো না 400 পয়সা। 400 পয়সা যোগ 50 পয়সা। এবার এটাকে আমরা যোগ করতে পারবো। তোমরা পাশাপাশি না পারলে এইভাবে তোমরা নিচে নিচে লিখবে। দেখো তাহলে কত হবে? 0 যোগ করবে দিয়ে 5 4, তাহলে 450 পয়সা। তাহলে কত হবে না 450 পয়সা। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে টাকা পয়সায় দেওয়া থাকলে যদি কত পয়সা বার করতে বলে, এটা হচ্ছে তার টেকনিক। এইভাবে আমরা বার করব। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার যদি উল্টো কেস বলে তাহলে কীরকম হবে? মানে মনে করো তোমাকে বলেছে যে 640 টাকা পয়সা, 640 পয়সা সমান কত টাকা, সমান কত টাকা। তোমরা এইটাকে কিভাবে করবে? দেখো পয়সা থেকে টাকায় কিভাবে কনভার্ট করবে? দেখো পয়সা থেকে টাকায় কনভার্ট করতে গেলে যে পয়সাটা আমাকে দিয়েছে 640, এটাকে আমি কি করব? এটাকে আমি 100 দিয়ে ভাগ করব। কি করব? 100 দিয়ে আমরা ভাগ করব। দেখো 6 100 কত হয়? 6 100 হয় 600। তাহলে কত রইল না আমাদের 40 রয়ে গেল। তাহলে এরপরে কি করব? এরপরে দেখো দশমিক দেবো। দশমিক দিলে দেখো কত আসছে, এটা একটা শূন্য আসছে, তাহলে কত হচ্ছে? 4 হচ্ছে। তাহলে 4 100 কত হবে? 400। দেখো মিলে গেল। তাহলে এখানে আমরা কি লিখব? যে 640 পয়সা মানে কত টাকা যদি লিখতে চাই, তাহলে আমি লিখব সমান হচ্ছে 6.4। দেখো এবার কি হয়, টাকা পয়সার হিসেবে কখনো এই দশমিকের পর সিঙ্গেল ডিজিট হয় না, ডবল ডিজিটে করতে হবে আমাদের। দেখো এরপরে কিছু নেই, মানে এরপরে আমি একটা শূন্যকে অবশ্যই বসাতে পারি। এরপরে আমরা কি করতে পারি? শূন্যকে অবশ্যই বসাতে পারি। কখনো 6.4 টাকা এরকম আমরা লিখতে পারবো না। 6.40, অর্থাৎ দুটো ডিজিট, দুটো নাম্বার, দুটো সংখ্যা কিন্তু আমাদের থাকতেই হবে। যদি কিছু না থাকে তাহলে আমি শূন্য বসিয়ে দেবো। তাহলে কত হবে? 6.40 টাকা। তাহলে এটা হলো আমাদের পয়সা থেকে টাকায়
কনভার্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরেকটা জিনিস হয়, দেখো মনে করো বলেছে 570 পয়সা, 570 পয়সা এইটা সমান কত টাকা কত পয়সা, কত টাকা কত পয়সা। দেখো এটাকে কিভাবে করবে, একই নিয়ম, না 570কে তুমি 100 দিয়ে ভাগ করবে, 100 দিয়ে ভাগ করবে। দেখো কত হবে, 5 হবে, 500। তাহলে এবার কি হলো, ভাগ শেষ হইলো। এবার এখানে যে দশমিকটা বসিয়েছিলে আর দশমিকটা বসাবে না, কেন? কারণ তাহলে হয়ে যাবে কি না, 5টা হয়ে যাবে আমাদের টাকা আর নিচে যেটা ভাগ শেষ পড়ে থাকবে সেটা হয়ে যাবে আমাদের পয়সা। অর্থাৎ আমি সমান লিখব যে 570 পয়সা সমান 5 টাকা 70 পয়সা। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। অবশ্যই কিন্তু তোমরা স্ক্রিনশট বা লিখে রাখবে, কারণ এইগুলোই কিন্তু গোটা চ্যাপ্টারটা বেশ, এখান থেকেই কিন্তু সব অঙ্কগুলো হবে। দেখো এবার আমরা 151 পাতায় যে অঙ্কগুলো আছে সেগুলো দেখব। কি বলেছে যে, এবার বুঝেছি বলে একটা কথা লেখা আছে যে 4 টাকা, টাকাটাকে টা বলে লিখেছে শর্ট করে, 50 পয়সা, এরকম প বলেও লেখা যায়, সমান কি? দেখো আমরা পেলাম, দেখো যদি দশমিকে করতে হয় তুমি ভাগ না করেও কী করে করতে পারবে না, 4.50, মানে এই টাকা আর পয়সা তুলে দেবে, মাঝখানে একটা দশমিক দিয়ে দেবে। এটা কি হয়ে যাবে, যখন দশমিক দিয়ে লিখবে তখন হয়ে যাবে টাকা। এত কি, এত টাকা। আর দেখো আবার বলেছে যদি তোমাকে বলে এইভাবে যে 7.05 টাকা, এর মানে কি? এর মানে হচ্ছে দশমিকের বাঁ দিকে যেটা থাকবে সেটা হবে টাকায় আর দশমিকের ডান দিকে যেটা থাকবে সেটা হবে পয়সায়। অর্থাৎ 7 টাকা 5 পয়সা। 0.5 লিখবো না, কারণ 0.5-এর কোনো মানে হয় না, 5 পয়সা আমরা এইভাবে লিখে দেব। দেখো এবার লিখি বলে যেগুলো আছে, যে 6 দশমিক, তোমরা দেখতে পাচ্ছ 6.30 টাকা, এত টাকা সমান কি বলেছে, কত টাকা কত পয়সা। তাহলে কি হবে, দশমিকের বাঁ দিকে যে সংখ্যাটা আছে সেটা হবে সেটা হচ্ছে টাকা, 6 টাকা, আর দশমিকের ডান দিকে যেটা আছে সেটা হচ্ছে 30 পয়সা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এরপরে আছে যে 6.03 টাকা। দেখো 6.03 টাকা সমান হচ্ছে 6 টাকা। দেখো তাহলে 6 টাকা হলো, আর এখানে কি হবে, 0.3 পয়সা বা 3 পয়সা, 0.3 লেখার দরকার নেই, কি লিখবো আমরা, 3 পয়সা। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে কত আছে না, 15.51 টাকা। দেখো এর মানে কি, দশমিকের বাঁ দিকে যা থাকবে সেটা হবে টাকা, না 15 টাকা আর 51 পয়সা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো দেওয়া আছে কি না, 51 টাকা 15 পয়সা, 15 পয়সা। তাহলে আমি টাকা হিসেবে লিখলে কীভাবে লিখবো দশমিকে, না 51.15 টাকা। এরপরে দেখো কি বলেছে, 80 টাকা 8 পয়সা, 80 টাকা 8 পয়সা। তাহলে এটাকে কীভাবে লিখবো না, 80.08 টাকা। যেহেতু আমরা 8কে লিখবো না, যদি আমি শুধুমাত্র 8 লিখি, দেখো যদি এখানে তুমি 80.8 লিখে দাও তাহলে কিন্তু 80 টাকা 8 পয়সাকে বোঝাবে না, কারণ তখন দেখো দশমিকের পরে একটা আছে, টাকা পয়সার ক্ষেত্রে এটা হয়, তাহলে এখানে একটা শূন্য বসে যাবে, তখন কি হয়ে যাবে, 80 টাকা 80 পয়সা। তাই 8 পয়সা, এখানে যেমন 3 পয়সা, এইগুলো কি হবে, আগে একটা করে শূন্য হবে, তাই এটা আগে একটা শূন্য হবে। তুমি শূন্য না লিখলে কিন্তু এটা ভুল হয়ে যাবে। দেখো এরপরে কি আছে, দেখো এটা আমি তোমাদেরকে কথার কথা বললাম। তারপরে দেখো কি আছে, 14 টাকা 40 পয়সা। তাহলে এটাকে আমি কিভাবে লিখব না, 14.40 টাকা, এটা সমানই এটা। এরপরে কি আছে না, 210.8 টাকা। দেখো এখানে কি, এর পরে দশমিকের পরে একটাই সংখ্যা আছে, তাহলে আমি এখানে একটা শূন্য বসাতেই পারি, বসাতে হবে। কি হবে এটা না, 210 টাকা 80 পয়সা। দেখো
আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 152 পাতার অঙ্কগুলো দেখব। দেখো এক একটা কী বলেছে, লেখা অঙ্ক বলেছে। বলছে বাবা বাজার থেকে 17.80 টাকার বেগুন, 25.70 টাকার পেঁয়াজ ও 12 টাকার লেবু কিনেছেন। বাবা মোট কত টাকা বাজার করেছেন? দেখো যোগের নিয়মটা কি তোমাদের অঙ্কটা করে দেওয়া আছে, তবু আমি একবার বলে দিই না। দশমিকের নিচে কিন্তু আমরা দশমিক লিখবো। মনে করো এই টাকা যোগ কত না 25.70 টাকা, তাই দশমিকটাকে আগে দেবো। দেখো 25, তারপরে হবে 70, এইভাবে দশমিকের নিচে দশমিক থাকবে। দশমিকের মনে করো এখানে দশমিক, তারপরটা এখানে দশমিক দিলাম, এরকম হবে না। এত টাকা, এর নিয়ম হচ্ছে এটাই, দশমিকের নিচে দশমিক। আর পড়েছে 12 টাকার লেবু, তাহলে 12 টাকা মানে আমি কি লিখতে পারি না 12.00 টাকা। দেখো ঠিক দশমিকের নিচে দশমিকটা থাকবে। এবার এইটাকে আমরা যোগ করব, যেমন যোগ করি আমরা তেমনভাবেই যোগ করব। দেখো 0, 8 আর 7 15, 5 হাতে রইল 1, 7 8 9 10 আর 5 15, 5 হাতে রইল 1 2 3 4 আর 1 5, আর দশমিকগুলো যে লাইনে আছে সেখানে একটা দশমিক বসে যাবে। দিয়ে দেখো আমাদের কত এসছে 55.50 টাকা। অর্থাৎ আমার বাবা কি করেছে না 55.50 টাকার বাজার করেছেন। অর্থাৎ কি না 55 টাকা 50 পয়সার বাজার করেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো দুয়েরটা একই রকম অঙ্ক, আমরা দুয়েরটা করব। কি বলেছে, শম্পা দোকান থেকে 25.50 টাকার খাতা, তাহলে খাতা কিনেছে, কি হবে না খাতা কিনেছে কত টাকার না 25.50 টাকার, বা খাতার দাম বলেও লিখতে পারি। 5.50 টাকার পেন, তাহলে পেন কিনেছে, তাহলে পেন কিনেছে দেখো 5.50। দেখো আমি এইভাবে লিখতে পারি না, মানে আমি এইখান থেকে শুরু করতে পারি না, দশমিকের নিচে আমি দশমিকটাকে বসাবো। তাহলে এখানে 5 আছে, দশমিক কি হবে 50 টাকার, এইভাবে কিন্তু আমাকে লিখতে হবে। আচ্ছা, আর 120.50 টাকার বই, তাহলে কি বলবো বই কিনেছে। বই কিনেছে কত, দেখো দশমিকের নিচে আগে দশমিকটাকে দেব, তারপরে আছে কত 120, তাহলে এখান থেকে হবে 120.50 টাকার। তাহলে সম্ভব মোট কত টাকা জিনিস কিনেছে। তাহলে এইবার এটাকে আমরা কি করব যোগ করব। তাহলে মোট টাকা কত হবে সমান, দেখো এটাকে যোগ করব 0, 5 পাশে 10 আর পাশে 15, 5 হাতে রইল 1, 5 আর পাশে 10 আর 1 11, 1 হাতে রইল 1 2 2 4 1 5 1, অর্থাৎ 151.50 টাকা। তাহলে তার মানে কি, তার মানেই হচ্ছে 151 টাকা 50 পয়সা। তাহলে আমরা উত্তর কি লিখব, যে অতএব শম্পা মোট 100, যেহেতু টাকায় চেয়েছে 0.50 টাকার জিনিস কিনেছে, টাকার জিনিস কিনেছে। দেখো আশা করি বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো 3-এর অঙ্কটা যেমন করা আছে আমাদের, আমরা 4-এরটা করব। 3-এরটা বিয়োগ আছে, 4-এরটা করব। দেখো কি বলেছে, যে ঝর্ণা 100 টাকা নিয়ে মেলায় গেল, সেখানে 20.50 টাকার চুড়ি, 10 টাকার বাঁশি কিনলো ও 6 টাকা দিয়ে নাগরদোল্লা চড়লো। ঝর্ণা কত টাকা ফেরত আনলো? তাহলে কত টাকা খরচ করেছে তার হিসেবটা আমাদেরকে আগে রাখতে হবে। দেখো কি বলেছে, চুড়ি কিনেছে, চুড়ির দাম কত টাকা না 20.50 টাকা। এরপরে কি আছে, বাঁশির দাম, তাহলে বাঁশির দাম কত টাকা না 10 টাকা। 10 মানে কি 10.00, দশমিকের নিচে কিন্তু দশমিক থাকবে, এত টাকা। আচ্ছা, এবং 6 টাকা দিয়ে নাগরদোল্লা চড়লো, তাহলে নাগরদোল্লার ভাড়া বা নাগরদোল্লার দাম, যা খুশি লিখতে পারো, দাম হয় না ভাড়া হবে, কী হবে 6 টাকা। তাহলে 6 টাকা মানে কি 6.00 টাকা। তাহলে মোট খরচ
তাহলে লিখবো মোট খরচ। তাহলে মোট খরচ কত হলো ওর? মোট খরচ দেখো এগুলোকে কী করতে হবে না, যোগ করতে হবে। দেখো কত হয়, 0.5 দশমিক নেমে গেল, হাতে কিছু নেই, 6 2 আর 1 3, না 36.50 টাকা ওর মোট খরচ হয়েছে। তাহলে এবার কি হবে, দেখো কি বলেছে যে কত টাকা নিয়ে ফেরত, তাহলে কত টাকা নিয়ে গেছিল, তাহলে ঝর্ণা 100 টাকা নিয়ে গেছিল, 100 টাকা নিয়ে গিয়েছিল। তাহলে 100 টাকা থেকে আমাদের এই টাকাটা খরচ হয়েছে। তাহলে এখন বাকি রইল কত টাকা, না আমরা কি করব, 100 টাকা থেকে এটাকে বিয়োগ করব। 100 টাকা মানে 100.00 টাকা। সেখান থেকে আমরা কি করব না, দশমিকের নিচে দশমিক দিয়ে এই 36.50 টাকাটাকে বিয়োগ করব। দেখো বিয়োগের নিয়মও এক, শুধু দশমিকের নিচে দশমিকটা বসাতে হবে, এরপরে তুমি ভুলে যাবে দশমিক আছে। যেমন বিয়োগ করো তুমি তেমন করবে। 0 5 দিতে 10, হাতে রইল 1, 6 রেখে 7, 8 9 10, 3 দিতে হাতে রইল 1, 3 রেখে 4, 6 দিতে 10, তাহলে 63.50 টাকা। তাহলে এত টাকা রইল। তাহলে লিখবো অতএব ঝর্ণা 63.50 টাকা ফেরত আনলো। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 5এরটা দেখব। কি বলছে, সানিয়া 150.50 টাকায় এক ঝুড়ি আম কিনলো, বাজারে গিয়ে 175 টাকায় বিক্রি করলো। সে বিক্রি করে কত টাকা বেশি পেল? তাহলে বিক্রি করলো কত টাকায়, না 175 টাকায়, 175.00 টাকায়। আর কিনেছিল ক টাকায়, কিনেছিল আমাদের 150.50 এত টাকায়। তাহলে লাভ কত হলো, না লাভ, তাহলে দুটোকে আমরা বিয়োগ করব। দেখো কি হবে, যেমন বিয়োগ করি আমরা, 0 5 দিতে 10, হাতে রইল 1, 0 আর 1 1, 4 দিতে 5, হাতে কিছু নেই, 5 6 7 2, তাহলে কত, 24.50 টাকা। তাহলে এত টাকা ওর লাভ হলো। তাহলে আমরা কি লিখব, যে সে বিক্রি করে কত টাকা বেশি পেল। তাহলে অতএব সে বিক্রি করে 24.50 টাকা বেশি পেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এবার আমরা 6এরটা দেখব। 6এরটা বলছে, রবি 50.30 মিটার লম্বা ফিতে থেকে দুটো টুকরো কেটে নিল। টুকরো দুটোর দৈর্ঘ্য যথাক্রমে 10.20 মিটার ও 11.30 মিটার। রবি মোট কত দৈর্ঘ্যের ফিতে কাটলো ও কতটা ফিতে পড়ে রইল? তাহলে রবি মোট কতটা কাটলো, তাহলে রবি ফিতের মোট কাটলো কতটা করে, না আমাদের 10.20 মিটার। তাহলে 10.20 মিটার কেটেছে। আর কত মিটার কেটেছে, না 11 দশমিকের নিচে দশমিক হবে 30 মিটার। তাহলে মোট হবে কি, এটাকে যোগ করতে হবে। দেখো 0 3 আর 2 5, হাতে কিছু নেই, 1 2, না 21.50 মিটার। এত মিটারও কেটে নিয়েছে। ফিটের মোট দৈর্ঘ্য কত ছিল, 50.30 মিটার। তাহলে কতটা ফিতে পড়ে রইল, তাহলে অতএব ফিতে পড়ে রইল, কি করব না, মোট যতটা ছিল অর্থাৎ 50.30 মিটার, এখান থেকে যতটা ও কেটে নিয়েছে অর্থাৎ 21.50 মিটার, এটাকে আমরা কি করব, এটাকে আমরা বিয়োগ করব। দেখো 0 5 কত, 13 8, তাহলে হাতে রইল 1 1 রেখে 2 2, 8 10, হাতে রইল 1 2 রেখে 3 4 5 2, অর্থাৎ 28.80 মিটার কিন্তু আমাদের কাপড় ফিতে রইল। তাহলে লিখব অতএব, দেখো রবি মোট 21.50 মিটার
ফিতে কাটলো ও 28.80 মিটার ফিতে পড়ে রইল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 7এরটা দেখব। কি বলেছে? 14.09 মিটার লম্বা বাঁশের 4.2 মিটার কাদায় 3.01 মিটার জলে আছে। জল ও কাদায় মোট কতটা ডুবে আছে? জল ও কাদার উপরে কতটা আছে? তাহলে কি লিখবো? দেখো মোট বাঁশ কত মিটার? না 14.09 মিটার। আচ্ছা, এরপরে কি বলেছে? কাদায় কতটা আছে? তাহলে কাদায় আছে কত মিটার? না 4.2 মিটার। আর জলে আছে, তাহলে জলে আছে কতটা? না 3.01 মিটার। তাহলে জল ও কাদায় মোট আছে, তাহলে জল ও কাদায় মোট আছে। কি করব? না এটাকে আমরা যোগ করে দেবো। দেখো কত হবে? দেখো এখানে কিছু নেই মানে কি শূন্য বসাতে পারি আমি। তাহলে 1 2 আর শুধু 2, 3 আর 4 কত হবে? 7। তাহলে 7.21 মিটার। তাহলে জল কাদায় 7.21 মিটার আছে। এবার কি বলেছে? যে জল কাদার ওপরে কতটা বাঁশ আছে? তাহলে মোট বাঁশ এটা। তাহলে লিখবো অতএব জল ও কাদার উপরে বাঁশ আছে। দেখো কত? না 14.09 মিটার। আর এখান থেকে আমাদের যেটা আছে 7.21 মিটার, এটাকে আমরা কি করব? বিয়োগ করব। দেখো যেমন বিয়োগ করি 8, তারপরে হবে 8, হাতে রইল 1, 7টাকে 8, 6 দিতে, আচ্ছা হাতে রইল 1, তাহলে হয়ে গেল। তাহলে 6.88 মিটার। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্ক। তাহলে লিখবো অতএব জল কাদায় 7.21 মিটার বাঁশ আছে এবং জল কাদার ওপরে 6.88 মিটার 88 মিটার বাঁশ আছে। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 153 পাতায় যে অঙ্কগুলো আছে সেগুলো দেখব। কি বলেছে? 8এরটা, আমি ফুলের দোকানে 10.50 টাকা, মিষ্টির দোকানে 50 টাকা 50 পয়সা ও বইয়ের দোকানে 110.50 টাকা দিলাম। এখন আমার কাছে 20 টাকা আছে। প্রথমে আমার কাছে কত টাকা ছিল? দেখো তাহলে আমার মোট টাকাগুলোকে যোগ করলেই হয়ে যাবে। তাহলে ফুলের দোকানে কত টাকা দিয়েছি? ফুলের দোকানে দিয়েছি কত টাকা? না দেখো কত? 10.50 টাকা। বেশ। মিষ্টির দোকানে কত টাকা দিয়েছি? দেখো মিষ্টির দোকানে দিয়েছি ক টাকা? না 50 টাকা 50 পয়সা। সমানই কিভাবে লিখতে পারি আমরা? 50.50 টাকা। এরপরে কি বলেছে? বইয়ের দোকানে। তাহলে বইয়ের দোকানে দিয়েছি ক টাকা? না 110.50 টাকা। আচ্ছা, এরপরে কি বলেছে? আমার কাছে 20 টাকা ছিল। তাহলে আমার কাছে 20 টাকা আছে। এখন আমার কাছে আছে কত টাকা? না 20 টাকা। 20 টাকা মানেই হচ্ছে 20.00 টাকা। দেখো এবার এই সবগুলোকে আমরা কি করব? আমরা যোগ করে দেবো। তাহলে আমার কাছে প্রথমে কত টাকা ছিল সেটা বেরিয়ে যাবে। তাহলে লিখবো আমার কাছে
প্রথমে ছিল, দেখো কি হবে, 0, 5 আর 5 10 আর 5 15, 5 হাতে রইল 1, তাহলে 0 আর 1 1, তাহলে 5 6 7 8 9 আর এখানে হলো 1, অর্থাৎ 191.50 টাকা। তাহলে আমি উত্তর কি লিখব, যে অতএব প্রথমে আমার কাছে 191.50 টাকা ছিল। দেখো এবার আমরা 9 দাগেরগুলোকে দেখব। দেখো 9 দাগের কি বলেছে, 720 পয়সা সমান কত টাকা কত পয়সা, এটাকে আমাদেরকে করে দেওয়া আছে। এবার চেষ্টা করি বলে যেগুলো আছে এগুলো আমরা করব। দেখো 9 দাগের কত বলেছে, 850 পয়সা সমান কত টাকা কত পয়সা। দেখো এটা আমরা দেখে কীভাবে বুঝতে পারবো না, 3টে সংখ্যা থাকলে দুটো সংখ্যা, শেষের দুটো সংখ্যা হয়ে যাবে পয়সা আর প্রথমেরটা হয়ে যাবে টাকা। এটা চেনে বোঝার উপায়। এবং যদি তুমি বড় করে করতে যাও, কি শিখিয়েছিলাম না, এই 850 পয়সাকে আমরা 100 দিয়ে ভাগ করব। 100 দিয়ে ভাগ করলে কত হবে, 8 800, একবারই ভাগ করব, দিয়ে যে ভাগশেষটা পড়ে থাকবে, দেখো ভাগফলটাকে আমি লিখব টাকায়, অর্থাৎ 8 টাকা, আর ভাগশেষ যেটা থাকবে সেটা হবে 50 পয়সা। দেখো এইভাবে করতে পারি, বা অথবা আমরা শেষ দিক থেকে দুটো সংখ্যাকে নেব, শেষ দিক থেকে দুটো সংখ্যা নিয়ে কি বলবো, পয়সা, আর প্রথমে একটা থাক দুটো থাক, তারপরে যতগুলো সংখ্যা থাকবে সেগুলোকে বলবো আমরা টাকা। এরপরে কত আছে দেখো, 930 পয়সা। 930 পয়সা যদি ভাগ করো, দেখো 930কে যদি তুমি 100 দিয়ে ভাগ করো কত হবে, 9 900, আর নিচে কত পড়ে থাকলো 30, তাহলে হবে 9 টাকা 30 পয়সা। আর অন্যভাবে বলতে পারি যে শেষের দুটো সংখ্যা আমি এই দিক থেকে গুনব, শেষের দুটো সংখ্যা আমার পয়সায় চলে যাবে, আর তারপরে যে সংখ্যাটা পড়ে থাকবে সেটা আমার টাকায় হয়ে যাবে। দেখো এরপরে কি বলেছে, এরপরে দেখো, আচ্ছা এগুলো কত টাকা করে আছে, আচ্ছা এখানে জায়গা নেই, তাহলে দেখো এখানে করে দিই যে 8 টাকা 50 পয়সা। 8 টাকা 50 পয়সা মানে কত টাকা না, 8.50 টাকা। আর 9 টাকা 30 পয়সা, দেখো 9 টাকা 30 পয়সা মানে কত টাকা না, এই টাকা পয়সা তুলে দিয়ে মাঝখানে দশমিক বসিয়ে দেবো, 9.30 টাকা। দেখো আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো 9 দাগের বাকিগুলো আমরা করব। দেখো 9 দাগের কি আছে না, মাঝখানে লেখা আছে আমাদের 6 টাকা 69 পয়সা। তাই 6 টাকা 69 পয়সা সমান আমি কি লিখতে পারি, দেখো টাকাটাকে আমি যদি এখানে পয়সায় কনভার্ট করতে চাই, পয়সায় কনভার্ট করতে গেলে কি করতে হবে না, এই টাকাটাকে পয়সায় নিয়ে আসতে হবে। তাহলে কি করব, 6 × 100, এটা হয়ে গেল পয়সা, যোগ 69 মানে আমাদের 69 পয়সা। তাহলে কত হবে না, 600 পয়সা যোগ 69 পয়সা, এত পয়সা। তাহলে কত পয়সা আসছে না, 669 পয়সা। তাহলে এখানে আমি কি লিখতে পারি না, 669 পয়সা। 669 পয়সা সমানই হচ্ছে 6 টাকা 69 পয়সা। আর যদি টাকায় লিখি তাহলে কি করব, টাকা পয়সা সব তুলে দেবো, দিয়ে লিখবো 6.69 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এরপরে কি আছে, 25 টাকা 25 পয়সা। দেখো আছে 25 টাকা 25 পয়সা। তাহলে 25 টাকা 25 পয়সাকে যদি আমি পয়সায় কনভার্ট করতে চাই তাহলে কি করব, 25 গুণ 100, তাহলে এটা কি হয়ে যাবে না, এটা পয়সায় হয়ে যাবে, এত পয়সা যোগ 25 পয়সা। তাহলে কত হবে না, 25 দুটো শূন্য আর তার সঙ্গে 25 যোগ হবে, এত টোটাল পয়সা। তাহলে হয়ে যাবে 2525 পয়সা। তাহলে আমি কি লিখবো না, 2525 পয়সা। এটা সমান হচ্ছে 25 টাকা 25 পয়সা। যদি টাকায় লিখি তাহলে টাকা পয়সা তুলে দিয়ে 25.25, তারপরে লিখবো আমি টাকা। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো। অথবা এটাকে আমরা 100 দিয়ে ভাগ করেও কিন্তু এটা পেতে পারি।
দেখো তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 10-এর দাগের যোগগুলো দেখব। দেখো 10-এর ক কি বলেছে? ক বলেছে না 15.75 টাকা, এটার সঙ্গে কাকে যোগ করতে হবে না 37। দেখো এটা লেখার সময় কি দশমিকের নিচে আমাকে দশমিক লিখতে হবে, তারপরে এবার যা আছে 37.15 টাকা, এটাকে আমাদেরকে যোগ করতে হবে। কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে দেখো কত হবে? 5 আর 5-এ 10-এর 0, হাতে রইল 1, 7 আর 1-এ 8 আর 1-এ 9। আচ্ছা 7 আর 5-এ 12-র 2, হাতে রইল 1, 3 আর 1-এ 4 আর 1-এ 5, তাহলে 52.90 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ক্ষয়েরটা বলছে 307.50 টাকা, আর বলেছে 12.76, তাই দশমিকের নিচে দশমিক না 12.76 টাকা। তাই দেখো এই দুটোকে আমি যদি যোগ করি কত হবে না 6, 7 আর 5-এ 12, 2, হাতে রইল 1, 7, 8 9 10-এর 0, হাতে রইল 1, 1 আর 1-এ 2, 3, তাহলে কত? 320.26 টাকা। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার বলছে দেখো 11-র দাগেরগুলো আমাদেরকে বিয়োগ করতে হবে। দেখো 11-র দাগের কয়েকটা কি বলেছে? বলেছে 208.58 টাকা, এটা থেকে আমাদের 56.20 টাকা, এটাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করার ক্ষেত্রে দশমিকের নিচেই দশমিক লিখতে হবে। দেখো যেমন বিয়োগ করি আমি 8, 3, 2, 5, হাতে রইল 1, 0 রেখে 1, 1, তাহলে 152.38 টাকা। আচ্ছা এরপরে কি বলেছে? এরপরে আমাদের বলছে ক্ষয়েরটা। দেখো ক্ষয়েরটা বলছে না 97.25 টাকা, আর এরপরে দেখো দশমিকের নিচে দশমিক না 25 মানে 25.18 টাকা। দেখো এটাকে বিয়োগ করব, তাহলে 8 কতয় 15 হয় 7-এ, তাহলে হাতে রইল 1, 1 আর 1-এ 2, 2 2 মিলে গেলে 0, দশমিক বুঝলো, হাতে কিছু নেই। 5 কতয় 7, 2-এ 7, হাতে কিছু নেই, 2 আমাদের 7, তাহলে 72.07 টাকা। এটা হয়ে গেল আমাদের বিয়োগের অ্যান্সার। তাহলে আশা করি তোমরা এগুলো সব বুঝতে পেরেছো। এগুলো তোমরা পজ করে লিখে নাও অথবা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। আর এখানেই আমাদের আজকের ভিডিও শেষ হলো। আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। আর তোমাদের ক্লাস 5-এর অন্যান্য সাবজেক্টে যদি এমসিকিউ সিরিজ নেওয়ার ইচ্ছা হয় তাহলে আমাদের ওয়েবসাইট lrnr.in তোমরা অবশ্যই ভিজিট করবে। চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে এর পরবর্তী অংশ নিয়ে পরবর্তী ভিডিওতে।